তো আমাদের আজকের ভাইবার টপিক বা এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ডিটারমিনেশন অফ মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ফ্লাইহুইল। আচ্ছা, এই জিনিসটা কি আগে আমরা জেনে নিই, এক্সপেরিমেন্টের সম্বন্ধে আগে আমরা পরিচিত হয়নি। এক্সপেরিমেন্টের অ্যাপারচার্স গুলোর মধ্যে আমাদের প্রথমেই থাকে হচ্ছে একটা ফ্লাইহুইল। এই যে ফ্লাইহুইলটা দেখতে এরকম। দ্বিতীয়ত হচ্ছে একটা ভর থাকে, যেটা ল্যাবে দিয়ে দিবে, এই যে এরকম দেখতে। আচ্ছা, এই ফ্লাইহুইল, একটি ভর, সুতা, স্লাইড ক্যালিপার্স, স্টপওয়াচ, মিটার স্কেল, ব্যালেন্স। এখন কথা হচ্ছে যে স্লাইড ক্যালিপার্স এর কাজ কি। স্লাইড ক্যালিপার্স এর কাজ হচ্ছে যে আমাদের এই যে ফ্লাইহুইলের যে দণ্ডটা, এই দণ্ডের রেডিয়াস নির্ণয় করা। এর জন্য আমরা স্লাইড ক্যালিপার্স ইউজ করব। আচ্ছা, আর স্টপওয়াচের কাজ হচ্ছে যে আমাদের যে এই যে ভরটা এখানে সুতা দিয়ে পেঁচাবো, এটা মিটার স্কেলের কাজ হচ্ছে মিটার স্কেল দিয়ে আমরা যে এই যে এখানে সুতাটা পেঁচাইছি দণ্ডতে, এই কতটুক, এর দৈর্ঘ্যটা কতটুক, এটা পরিমাপ করার জন্য মিটার স্কেল। আরেকটা হচ্ছে শেষে ব্যালেন্স। ব্যালেন্সের কাজ হচ্ছে আমরা যে যে ভরটা নিব, এই ভরটা পরিমাপ করার জন্য আমাদের ব্যালেন্স মান নির্ণয়ের দরকার। আচ্ছা, অনেক কথাবার্তা হলো, এবার আমরা দেখি ভাইভাতে আমাদের কি ধরনের কোশ্চেন আসে। আচ্ছা, ভাইভাতে মূলত প্রথম প্রশ্নটাই হয় এক্সপেরিমেন্টের নাম কি, সেটা বাংলা এবং ইংরেজিতে বলতে হয়। তো এটা উত্তরটা এরকম হবে, একটি ফ্লাইহুইলের জড়তার ভ্রামক নির্ণয় অথবা ডিটারমিনেশন অফ মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ফ্লাইহুইল। আচ্ছা, নেক্সট কোশ্চেন এরকম আসতে পারে, জড়তার ভ্রামক কাকে বলে। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা, জড়তার ভ্রামক কাকে বলে, কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত দৃঢ় বস্তুকণাগুলোর ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে তাদের দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে জড়তার ভ্রামক বলছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে, আমরা কিসের জড়তার ভ্রামক নির্ণয় করতেছি, তাই না? আমরা তো এক্সপেরিমেন্টটা করতেছি, আমরা কিসের জড়তার ভ্রামক হচ্ছে, আমরা হচ্ছে শুধু বলা যাবে না যে চাকতির জড়তার ভ্রামক নির্ণয় করছি, আমরা দণ্ড সহ চাকতির জড়তার ভ্রামক নির্ণয় করছি, কারণ দণ্ডটি চাকতির সাথে লাগানো আছে। দণ্ড সহ চাকতিটা ঘুরছে, ফলে আমরা দণ্ড সহ চাকতির জড়তার ভ্রামক নির্ণয় করতেছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের হচ্ছে, ফ্লাইহুইলের জড়তার ভ্রামক নির্ণয় করার জন্য আমরা কোন নীতি ব্যবহার করতেছি, মানে আমরা যে এক্সপেরিমেন্টটা করতেছি এটা কোন নীতির উপর প্রতিষ্ঠিত। এটা হচ্ছে আমাদের কনজারভেশন অফ এনার্জি অথবা শক্তির সংরক্ষণশীলতা নীতির উপর ব্যবহার করছি। শক্তি সংরক্ষণশীলতা নীতিটা কি, শক্তি অবিনশ্বর, এর কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, এটা শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে, ফ্লাইহুইলে মানে এই যে শক্তির যে কনজারভেশনটা, এই শক্তির সংরক্ষণশীলতা নীতিটা আসলে ফ্লাইহুইলে কিভাবে ব্যবহার হয়। কিভাবে ব্যবহার হয়, উত্তর হচ্ছে এরকম, ফ্লাইহুইল ভূমি হতে উঁচুতে আছে। ঠিক আছে, ফ্লাইহুইল ভূমি হতে উঁচুতে আছে, দেখা যায় চিত্রতে যদি আমরা দেখি যে ফ্লাইহুইলে যে এই যে ভরটা, ঠিক আছে, ফ্লাইহুইলে আসলে ভূমি হতে উঁচুতে আছে, ফ্লাইহুইল আছে ঠিক আছে, কিন্তু ভূমি হতে উঁচুতে আসলে ভরটা কাজ করে। এই ভূমি হতে উঁচুতে আছে, এটা হচ্ছে কি এখন বিভব শক্তি, এটা ভূমি হতে যে উঁচুতে আসছে, এটা এর মধ্যে একটা বিভব শক্তি সঞ্চিত আছে। এই বিভব শক্তিটাই আমাদের বিভিন্ন শক্তিতে ট্রান্সফার হয়। তাহলে কি কি শক্তিতে ট্রান্সফার হয় দেখি। ফ্লাইহুইল ভূমি হতে উঁচুতে আছে, তাই এতে নির্দিষ্ট পরিমাণ বিভব শক্তি সঞ্চিত আছে। এটি যখন উপর থেকে নিচে পড়বে, অথবা যখন আমরা এটা পেঁচায় ইয়াটা ছেড়ে দিব, ফ্লাইহুইলটা ছেড়ে দিব, তখন উপর থেকে এটা নিচে ডিটাচ হয়ে যাবে। যখন উপর থেকে নিচে পড়বে তখন এই যে এর একটা গতিশক্তি, এটা লিনিয়ার গতিশক্তি, এই বিভব শক্তিটা এখানে একটা লিনিয়ার গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। আর একটা হচ্ছে যে এই চাকতিটাকে ঘোরাচ্ছে, এই চাকতিটা ঘোরানোর জন্য একটা শক্তি ব্যবহার হচ্ছে, চাকতির ঘূর্ণন শক্তি। আর একটা হচ্ছে যে এই যে দণ্ডের দুই দিকে আমাদের, এটাই হচ্ছে মেইন, দণ্ডের দুই দিকে আমাদের যে বেয়ারিং লাগা থাকে, এর মধ্যে এদের মধ্যে একটা ঘর্ষণ হয়, এই ঘর্ষণ শক্তিতে হচ্ছে। তাহলে আমাদের কয়টা শক্তি, তিনটা শক্তি। একটা হচ্ছে যে এটি ওর রৈখিক গতিশক্তির জন্য ব্যয় হচ্ছে, একটা চাকতিটা ঘূর্ণানোর জন্য ঘূর্ণন শক্তিতে ব্যয় হচ্ছে, আর একটা থার্ড হচ্ছে যে বেয়ারিং এর মধ্যে যে ঘর্ষণ হয় সেই ঘর্ষণ শক্তিতে ব্যয় হচ্ছে। এরপর আমাদের স্যার যদি বলে তাহলে সমীকরণটি লিখে দিতে হবে যে কিভাবে কিভাবে এই শক্তিগুলো ট্রান্সফার হচ্ছে, এটা আমরা শেষের দিকে দেখাবো আর কি। আচ্ছা, এর নেক্সট কোশ্চেন হচ্ছে, সমীকরণের যে আমরা বেগটা, আমি যে সমীকরণটা লিখে দিলাম স্যারকে, এই সমীকরণের যে বেগটা, এর সাথে গড় বেগের কি সম্পর্ক, এর সাথে গড় বেগের সম্পর্ক হচ্ছে সমীকরণের যে বেগটি লিখছি এটা গড় বেগের দ্বিগুণ। আমরা গড় বেগ সমান সমান কি জানি, শুরুর বেগ যোগ শেষ বেগ ভাগ ২। তো এখানে শুরুর বেগটা বস্তুতে স্থির আছে, শুরুর বেগটা কি 0, তাহলে v/2। এখন 2টাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে v সমান সমান 2 গুণন
গড় বেগ, এই জন্যই গড় বেগের দ্বিগুণ। আচ্ছা, এখন হচ্ছে যে এখানে বেগটা, এই বেগটা কি ধরনের বেগ? এই বেগটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস বেগ অথবা তাৎক্ষণিক বেগ। নেক্সট কোশ্চেন হচ্ছে যে আমরা যে ওয়ার্কিং ফর্মুলাটা লিখি বা স্যারকে যে ফর্মুলাটা লিখে দিলাম, মেইন ফর্মুলা, আসলে যেই ফর্মুলাতে আমরা সব ডাটা পুট করে করবো ওইটা না, আবার প্রথমের দিকে যে আমি একটু আগে 5 নাম্বার কোশ্চেনে ছিল ওই ফর্মুলাতে আমাদের ওমেগা, স্মল এন, ক্যাপিটাল এন, এফ এবং এইচ কি। আচ্ছা, আমরা দেখি। আচ্ছা, প্রথমেই হচ্ছে আমাদের ওমেগা। ওমেগাটা কি? ওমেগাটা হচ্ছে যে আমাদের যে চাকতিটা ঘুরতেছে, এই চাকতির যে ঘূর্ণন বেগ, চাকতির ঘূর্ণন বেগটাই হচ্ছে ওমেগা। আর স্মল এনটা কি হচ্ছে? স্মল এনটা হচ্ছে আমি এই যে এখানে কত পাক ঘুরিয়েছি, দণ্ডতে আমি কত পাক ঘুরিয়ে নিয়েছি সুতাটা, এটা হচ্ছে তার পাক সংখ্যা, স্মল এন। আচ্ছা, ক্যাপিটাল এনটা হচ্ছে আমি এই যে পেঁচানো যে আছে এটা আমি ছেড়ে দিলে তাহলে ভরটা ডিট্যাচ হয়ে যাবে, ডিট্যাচ হওয়ার পর এটা তো তার জড়তার জন্য ঘুরবে, এই ঘোরা থেকে শুরু করে থামা পর্যন্ত কত পাক ঘুরছে চাকতিটা, এটা হচ্ছে ক্যাপিটাল এন। এফটা হচ্ছে বেয়ারিং এর মধ্যে যে ফ্রিকশনটা। আর এইচটা কি হচ্ছে? এইচটা হচ্ছে যে আমি যে দণ্ডে যে সুতাটা পেঁচাইছি এটার লেন্থ বা দৈর্ঘ্যটা হচ্ছে এইচ। আচ্ছা, সরি। আচ্ছা, তাহলে আমি আপনার আবার রিভাইজ দিই। ওমেগা হচ্ছে চাকতিটির কৌণিক বেগ বা ঘূর্ণন বেগ। এন হচ্ছে দণ্ডে সুতা কয় পাক ঘুরিয়েছি। ক্যাপিটাল এন হচ্ছে বস্তুটি দণ্ড থেকে খুলে যাওয়ার মুহূর্ত থেকে চাকতির ঘূর্ণন বন্ধ হওয়া পর্যন্ত চাকতিটি যত পাক ঘুরেছে তার সংখ্যা। এবং এইচ হচ্ছে দণ্ডে পেঁচানো সুতার দৈর্ঘ্য। আচ্ছা, আচ্ছা, আমাদের 9 নাম্বার কোশ্চেন এরকম আসতে পারে, ফ্লাই হুইলটা যদি আমি এখন কাঠের নেই তাহলে কি হবে? মানে আমি ফ্লাই হুইলটা যদি কাঠের নেই, আমাদের এখন কি আছে, মেটালের, লোহার আছে, আমি যদি এটা কাঠের নিই তাহলে জড়তার ভ্রামক কি হবে? অবভিয়াসলি জড়তার ভ্রামক কমে যাবে, কারণ আমার কাছে যেই ফ্লাই হুইলটা আছে এর সমান একটা যদি আমি ফ্লাই হুইল নেই, ওর ওর হচ্ছে ভরটা কম হবে। আচ্ছা, ভর কম হইলে অবশ্যই এর জড়তার ভ্রামক কম হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে যে আমরা যে এক্সপেরিমেন্টটা করছি এখানে ফ্লাই হুইল কোনটা? অনেকে প্রশ্নের উত্তর দেয় যে ফ্লাই হুইল মানে, হুইল মানেই মাথায় চলে আসে চাকতিটা, আসলে চাকতি বলা যাবে না, এটা হচ্ছে দণ্ড সহ চাকতিটা হচ্ছে ফ্লাই হুইল। আচ্ছা, 11 নাম্বার কোশ্চেন হচ্ছে যে ঘর্ষণের পরিমাণ কত? ঘর্ষণের পরিমাণ হচ্ছে আমি যে পেঁচাইছি, যে সুতাটা পেঁচাইছি এটার মানে প্রত্যেক ঘূর্ণনে কতটা ঘর্ষণ শক্তি পেয়েছে, এটা হচ্ছে এফ, তাহলে এন ঘূর্ণনে কতটা শক্তি, এন এফ। এখন কথা হচ্ছে যে চাকতিটি যদি আমি মাঝে না রেখে এক সাইডে নিই, আচ্ছা কিরকম জিনিসটা আমি আগের যদি চিত্রটা দেখাই, এই যে এখানে যে চাকতিটা আছে এই চাকতিটা আমি এইখানে না নিয়ে যদি আমি এই যে এক সাইডে নিই, এইখানে বা এইখানে, তাহলে আমার কি জড়তার ভ্রামকের কোনো পরিবর্তন হবে? অবভিয়াসলি কোনো পরিবর্তন হবে না, কারণ এখানে আমি এদিকে নেওয়া, এদিকে নেই, মাঝখানে নেই বা সাইডে নেই, কোথায় নেই নেই আমার জড়তার ভ্রামক কি একই থাকবে। তাহলে বোঝা গেল? তাহলে আমাদের জড়তার ভ্রামকের কোনো পরিবর্তন হচ্ছে না। নেক্সট কোশ্চেন, মোমেন্ট অফ ইনারশিয়া কম বা বেশি এর ফিজিক্যাল সিগনিফিকেন্স, আসলে প্রত্যেকটা এক্সপেরিমেন্টেরই কিছু ফিজিক্যাল সিগনিফিকেন্স থাকে, তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া আমি বলতেছি কম, একজনের কম আর একজনের বেশি, এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি? ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে এরকম যে সরলরৈখিক গতিতে যেমন ভর যেমন ভূমিকা পালন করে, সেরকম রোটেশনাল বা ঘূর্ণন গতিতে জড়তার ভ্রামক সেই ভূমিকা পালন করে। জড়তার ভ্রামক যদি বেশি হয় তাহলে স্থির এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, অর্থাৎ একে স্থির করতে চাওয়া, গতিশীল বস্তুকে স্থির করতে আমাদের বেশি শক্তি ইফোর্ট দিতে হবে, বা স্থির বস্তুকে গতিশীল করতে আমাদের বেশি ইফোর্ট দিতে হবে। অপরদিকে যদি জড়তার ভ্রামকটা কম হয় তাহলে আমরা সহজেই একটা গতিশীল বস্তুকে থামাইতে পারবো, অথবা একটা স্থির বস্তু আছে ঘূর্ণন গতি বা গতিশীল করতে পারবো। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণটা কোথায় হয়? অ্যাজ ইউজুয়াল আমরা প্রথম থেকেই বলে আসতেছি, অক্ষদণ্ডের যে দুই প্রান্তে যে বেয়ারিং থাকে, এর বেয়ারিং এর মধ্যে আটকানো থাকে, তার মধ্যে যে ছোট ছোট বল থাকে, বেয়ারিং এর মধ্যে যে ছোট ছোট বল, তার সাথে দণ্ডের দুই প্রান্তের ফ্রিকশন হয়। এখানে যদি আমরা যদি গ্রিজ বা তৈলাক্ত পদার্থ দেওয়া হয় তাহলে ফ্রিকশনটা কমে যাবে, অর্থাৎ আই কম হবে, মোমেন্ট অফ ইনার্শিয়াটাও কম হয়ে যাবে, কারণ আমরা তখন এখানে কি ঘর্ষণটা কম হচ্ছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন এরকম, রেডিয়াস অফ জাইরেশন, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চক্রগতির ব্যাসার্ধ, এটা আমরা পূর্ববর্তী ক্লাসেও জেনে আসি। চক্রগতির ব্যাসার্ধটা আসলে কি? চক্রগতির ব্যাসার্ধটা যদি আমি বুঝাই প্রথমের দিকে চিত্র দিয়ে, তো আমাদের যে এই যে একটা ফিজিক্যাল মাস দেখতেছি, এই ফিজিক্যাল
যে মাসটা বা এই বস্তুটার যে জড়তার ভ্রামক, এটা দেখা যাচ্ছে কি আমরা এই পয়েন্টের জন্য একটা জড়তার ভ্রামক, এই পয়েন্টের জন্য একটা জড়তার ভ্রামক, এভাবে আমরা জড়তার ভ্রামক নির্ণয় করি না প্রত্যেক বিন্দু এবং তাদের থেকে তার সেই বিন্দু থেকে অক্ষের দূরত্বের গুণফলকে আমরা কি বর্গের গুণফলকে আমরা গুণ দিয়ে হচ্ছে জড়তা মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করি। তো আমি এই পুরা বস্তুটাকে যদি আমি একটা পয়েন্ট মাস চিন্তা করি, তাহলে এই পয়েন্ট মাস এই যে এম চিন্তা করি, তাহলে এই পয়েন্ট মাস থেকে এই অক্ষদণ্ডের যে দূরত্ব বা অক্ষের যে দূরত্বটা, এইটাই হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ। আচ্ছা, আমি আবার ক্লিয়ারফাই করি যে আমি এই পুরা বস্তুটার যে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা নির্ণয় করি, এটা যদি আই হয়, তাহলে এই পুরা বস্তুটাকে যদি আমি একটা বিন্দু ভর সাথে কল্পনা করি, তাহলে এই বিন্দু ভর থেকে আমি যদি ওই অক্ষের দিকে একটা রৈখিক লিনিয়ার লাইন টানি, তাহলে এটার যে দূরত্ব, এই দূরত্বটাই হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। কারণ আমি এই রেডিয়াস অফ জাইরেশনের বর্গ করে এই পয়েন্ট মাসকে যদি গুণ দিই, যেই মোমেন্ট অফ ইনার্শিয়াটা পাবো, এখানে প্রথমেই যেই মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করছি সেইটার সমান পাবো। আচ্ছা, এটা যদি আমি ভাষায় বলতে চাই তাহলে এরকম হয়, কোনো দৃঢ় বস্তুর সমগ্র ভর যদি একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে কোনো একটি বিন্দুতে এমনভাবে কেন্দ্রীভূত করা যায় যাতে ওই কেন্দ্রীভূত বস্তুকণার জড়তার ভ্রামক ওই নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে সমগ্র দৃঢ় বস্তুর জড়তার ভ্রামকের সমান হয়, তাহলে ওই নির্দিষ্ট অক্ষ থেকে কেন্দ্রীভূত বস্তুকণার দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বা রেডিয়াস অফ জাইরেশন বলা হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, আমাদের হচ্ছে নেক্সট একটা প্রশ্ন করে, এটা স্যাররা প্রায় করে, একটা কোনো দণ্ড লাঠি বা একটা কলম নিয়ে বললো, একটা কলমকে যদি আমি খাড়াভাবে রাখি, একটা কলমকে যদি এইভাবে আমি খাড়াভাবে রাখি, তাহলে এর যে মোমেন্ট অফ ইনার্শিয়া, আমি যদি এটাকে হরিজন্টালি বা আনুভূমিক বরাবর রাখি, তাহলে এর মোমেন্ট অফ ইনার্শিয়া, তাহলে দুই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া কিরকম হবে? দুই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া, যদি আমি এটাকে কলমটাকে আমি খাড়াভাবে রাখি, তাহলে দেখা যায় কি এর অক্ষ কি, অক্ষরেখা কোনটা, মাঝ বরাবর যদি লম্বালম্বি, তাহলে কি এই অক্ষরেখা থেকে এর দূরত্ব প্রত্যেকটা বিন্দুর দূরত্বে কম, রেডিয়াস কম, তাহলে রেডিয়াস কম হলে অবশ্যই এর মোমেন্ট অফ ইনার্শিয়া কম হবে। আবার যদি আমি বস্তুটাকে আনুভূমিক ভাবে রাখি, তাহলে দেখা যায় কি এই যে অক্ষদণ্ড থেকে এই পয়েন্টের দূরত্ব কত, অনেক বেশি না, তাহলে রেডিয়াস বাড়তেছে না, তাহলে অবশ্যই এখানে কি ঘূর্ণন বেশি হবে এবং মোমেন্ট অফ ইনার্শিয়াও বেশি হবে। রেডিয়াস বেশি, মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি, বেশি ঘুরবে। রেডিয়াস কম, মোমেন্ট অফ ইনার্শিয়া কম, কম ঘুরবে, মানে সেম ফোর্সে কম করবে। ক্লিয়ার? এই কোশ্চেনটা আসে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, বিষয়টা এরকম যে আমি যদি চিত্রে দেখাই, এই যে কলমটা লম্বাভাবে আছে, এর অক্ষরেখা হচ্ছে লম্বভাবেই আছে, তাহলে এখান থেকে এই দূরত্বটা কি রাড না, রেডিয়াস না, তাহলে রেডিয়াসটা কম, তার মানে মোমেন্ট অফ ইনার্শিয়া কম পাবো। আবার এইটা যদি কলমটা যদি আমি আনুভূমিক ভাবে নেই, তাহলে দেখা যাবে কি এর রেডিয়াসটা বেড়ে গেল, মোমেন্ট অফ ইনার্শিয়া বেড়ে যাবে, অবশ্যই বেশি ঘুরবে সেম ফোর্সে। এটাই হচ্ছে কথা। আচ্ছা, আমি যে প্রথমে 5 নম্বরে একটা প্রশ্ন ছিল ভাইভাতে কিরকম, যে সমীকরণটি লিখতে বলছিলাম, আসলে কি হয়, এই যে বস্তুটা যখন আমার এখানে আছে, তার মধ্যে এর মধ্যে একটা বিভব শক্তি আছে, এই বিভব শক্তিটা কি কি শক্তিতে রূপান্তরিত হচ্ছে, যখন এখান থেকে নিচে পড়তেছে তখন আমরা পাচ্ছি গতিশক্তি, এটা কি লিনিয়ার গতিশক্তি। আর এই যে পড়ার সময় যে প্যাচটা খুলতেছে, তার ফলে কি ঘুরতেছে না, দণ্ড সহ চাকতিটা ঘুরতেছে না, এটা কি ঘূর্ণন গতিশক্তি পাচ্ছি। আবার কি এই যে দণ্ডটাকে যে আমরা ঘুরাচ্ছি, ঘোরার ফলে কি দুই বিয়ারিং এ একটা ঘর্ষণ হচ্ছে না, এই যে ঘর্ষণ শক্তিতে পাচ্ছে, তাহলে কি এই যে বিভব শক্তিটা থেকে হইলো এই গতিশক্তিতে রূপান্তরিত, গতিশক্তি প্লাস ঘূর্ণন শক্তি প্লাস বেয়ারিং এর ঘর্ষণ শক্তি, এই তিনটা শক্তিতে ব্যয় হয়ে গেল। তাহলে দেখি এটা যদি আমি বিভব শক্তি সূত্র mgh, গতিশক্তি হবে mv স্কয়ার, ঘূর্ণন গতিশক্তি হবে i ওমেগা স্কয়ার, আর ঘর্ষণ শক্তি হচ্ছে এনএফ। এনএফ কি এই যে আমি যে পেঁচাইছি সুতাটা, এই পেঁচানোর পাক সংখ্যাটা হচ্ছে স্মল এন, আর এই যে বেয়ারিং এর মধ্যে যে ঘর্ষণটা এটা হচ্ছে এফ। এখন কথা হচ্ছে আমাদের যদি এখানে এফ এর মান নির্ণয় করি, এফ এর মানটা আমি কিভাবে নির্ণয় করব, এফ এর মানটা আমি কিভাবে নির্ণয় করব, আমরা আমাদের যে ঘূর্ণনটা এফ এর মানটা পরবর্তী যে ঘুরবে, মানে ডিটাচ হওয়ার পর যে ঘুরতেছে, এখানে যে ঘর্ষণ হচ্ছে না, ঘর্ষণ হইতে 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 কি থেমে যাবে না, এই ঘর্ষণটাই তো চাকতিটাকে থামাচ্ছে। তাহলে প্রত্যেক একটা যদি আমি এক মানে একবার ঘূর্ণনে যদি আমার ঘর্ষণ শক্তি ব্যয় হয় এফ, তাহলে এন ঘূর্ণনে কত, এন এফ, তাহলে আই ওমেগা স্কোয়ার, হাফ আই ওমেগা স্কোয়ার সমান কি এন এফ। এখান থেকে আমি এফ এর মানটা পেয়ে যদি আমি এই যে এখানে পুট করি,
তাহলে আমাদের একটা সমীকরণ চলে আসে। এই সমীকরণে যদি আমি ওমেগা ইজ ইকুয়াল ভি বাই আর এবং ভি সমান সমান 2h/t, এই যে বললাম গড়বেগ, 2h/t-টা যদি বসাই দেই তাহলে আমরা এরকম একটা ফর্মুলা পাবো, যেটাই হচ্ছে আমাদের ওয়ার্কিং ফর্মুলা। আচ্ছা, আচ্ছা, আমি কিছু এক্সট্রা প্রশ্ন দিই, হ্যাঁ, এটা নিয়ে যদি তোমরা ভাবো, এটা তোমাদের ভাবতে হবে, ভেবে কোশ্চেনগুলোর রেজাল্ট বাই করবো। চাই অতিরিক্ত প্রশ্ন হচ্ছে, আমি যদি চাকতিটাকে পিটাই, চ্যাপ্টা করি, ঠিক আছে, চাকতিটাকে আমার যে দণ্ড সহ চাকতিটা আছে, এখন আমি চাকতিটা খুললাম, খুলে যদি আমি পিটাই এটাকে চ্যাপ্টা করি, তাহলে জড়তার ভ্রামকের কি ধরনের পরিবর্তন হবে বা পরিবর্তন হবে কি না আদৌ। সেকেন্ড কোশ্চেন হচ্ছে ফ্লাইহুইলের ব্যবহার এবং উদাহরণ বলতে হবে। ফ্লাইহুইল কোথায় কোথায়, এই যে ফ্লাইহুইলের যে মোমেন্ট অফ ইনার্শিয়ার যে এই কনসেপ্টটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতেছি, বিভিন্নভাবে এই উদাহরণ দেওয়া যায়, এটা নিয়ে ভাবলেই অ্যান্সার পেয়ে যাবো। আচ্ছা, তো ধন্যবাদ এতক্ষণ ধরে দেখার জন্য।